আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি উচ্চ মাধ্যমিক শ্রেণী এবং অনার্স সম্মান দ্বিতীয় বর্ষের আরো একটা ক্লাস নিতে যাচ্ছি। দেখো, আমি কিন্তু ষষ্ঠ অধ্যায়ের প্রাকৃতিক ভূগোলের জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন এখানকে পড়াচ্ছিলাম। সেখানে আমরা কি করেছি, সেখানে কিন্তু নিরক্ষীয় জলবায়ু পড়িয়েছি, ভূমধ্যসাগরীয় জলবায়ু পড়িয়েছি, মৌসুমী জলবায়ু পড়িয়েছি, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য পড়িয়েছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আহ আজকে পড়াবো তোমাদেরকে বাংলাদেশের জলবায়ু অঞ্চল। যেহেতু বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য পড়িছো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য পড়িছো, সেহেতু আমি আজকে তোমাদেরকে কি পড়াবো, বাংলাদেশের জলবায়ু অঞ্চল। আগের ক্লাসগুলো বুঝলে অবশ্যই এটা বুঝবে। তাহলে আমি শেয়ার স্ক্রিনে চলে যাই। বাংলাদেশের জলবায়ু অঞ্চল। সবাইকে শুভেচ্ছা। শিক্ষা পরিস্থিতি এখানে লেখা আছে, নাম মোহাম্মদ আকবর আলী, পদবী সহকারী বিভাগীয়, মর্যাদা বিভাগীয় প্রধান, বিষয় ভূগোল পরিবেশ, মুক্তিযোদ্ধা কলেজ যশোর। পাঠ পরিস্থিতি, পাঠ শিরোনাম প্রাকৃতিক ভূগোল, একাদশ দ্বাদশ শ্রেণী। এখানে একটু বলি, এটা সম্মান দ্বিতীয় বর্ষেরও জলবায়ু বিজ্ঞান অন্তর্ভুক্ত, অধ্যায় ষষ্ঠ, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। পাঠ শিরোনাম এখানে আমি বেশি থাকবো না। পাঠ শিরোনাম দেখো, জলবায়ু উপ অঞ্চল। আমরা আজকে কি পড়াবো, বাংলাদেশের জলবায়ু উপ অঞ্চল। বাংলাদেশকে দেখো, সিরাজুল ইসলাম আর দুই একজন, বিশেষ করে দুইজন বা তিনজন বাংলাদেশকে, হারুনা রশিদ, এই দুইজনই সাধারণত বাংলাদেশের এই জলবায়ুর উপ অঞ্চলে ভাগ করেছেন। তবে আজকে দেখি কি করা যায়। পাঠ শিরোনাম ঘোষণা তাহলে কি হলো, বাংলাদেশের জলবায়ু অঞ্চল, ক্লাইমেট রিজিয়ন, ক্লাইমেটিক রিজিয়নস অফ বাংলাদেশ। শিখন ফল, আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা জলবায়ু কি তা বলতে পারবে, বাংলাদেশের জলবায়ু অঞ্চলে বিভক্ত করতে পারবে, বাংলাদেশের জলবায়ু অঞ্চলে বিবরণ দিতে পারবে, বাংলাদেশের মানচিত্রে অঞ্চলগুলি চিহ্নিত করতে পারবে। তাহলে কিন্তু আমরা এখানে জলবায়ু কি বলতে পারবে, এটা তো আমরা আগেই পড়িয়েছি। বাংলাদেশকে জলবায়ু অঞ্চলে বিভক্ত করতে পারবে, আমরা জলবায়ু অঞ্চলে বিবরণ দিতে পারবে, বাংলাদেশের মানচিত্র অঞ্চলগুলি চিহ্নিত করতে পারবে। পরবর্তীতে চলে যাই, আমি ভূমিকায় চলে আসি। প্রথমে কিন্তু বলা ছিল যে জলবায়ু কাকে বলে। আমি ইতিপূর্বে তোমাদের প্রথম যে আগের যে ক্লাসগুলোতে করিয়েছি, জলবায়ু আবহাওয়া। জলবায়ু বলতে কোনো স্থানে তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বারিপাতের যে দীর্ঘমেয়াদী গড় অবস্থা, তাকে আমরা কি বলে থাকি, জলবায়ু বলে থাকি। এই জলবায়ু সাধারণত কিসের পরে নির্ভর করে, 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াগত অবস্থা নির্দেশ করে থাকে। যাই হোক, আর এর উপাদানগুলো হলো তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। আমি আগে বিশেষ করে পূর্ববর্তী ক্লাসটাতে কি করলাম, সেটা হচ্ছে তোমাদের পড়ালাম কি, সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, সেখানে সাধারণ বৈশিষ্ট্য পড়িয়েছি, তারপরে তার উপাদানগত বৈশিষ্ট্য পড়িয়েছি, অঞ্চল পড়িয়েছি। আজকে কিন্তু শুধুমাত্র জলবায়ু অঞ্চলে বাংলাদেশে দেখি ভাগ করা যায় কিনা। দেখো, মৌসুমী জলবায়ু দেশ বাংলাদেশ। মৌসুমী জলবায়ু বলতে আমরা কি বুঝেছি, যে সাধারণত বায়ুর ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ুর বা বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয়, তাকে মৌসুমী জলবায়ু বলে। বাংলাদেশ মৌসুমী অঞ্চলে অবস্থিত।
যেহেতু এটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, বাংলাদেশ প্রায় মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করে। এদেশের জলবায়ুতে ক্রান্তীয় মৌসুমী উভয় জলবায়ুর প্রভাব বিদ্যমান। ক্রান্তীয় কর্কটক্রান্তি রেখাটা বাংলাদেশের মধ্য বরাবর বিদ্যমান, তাই এদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। তাহলে বাংলাদেশকে আমরা কি বললাম, যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বাংলাদেশকে বলা হয়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এদেশের জলবায়ুতে অঞ্চলগত পার্থক্য রয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহের তারতম্য ঘটে। অর্থাৎ বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত, বাংলাদেশে এটাও তোমাদের আগে বলেছি। পূর্বে পাহাড়ি এলাকা, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি অঞ্চল। দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করা এখানকার জলবায়ুতে অঞ্চলগত ভিন্নতা পরিলক্ষিত হয়। বিভিন্ন স্থানে কখনো কোথাও তাপ বেশি, কোথাও বৃষ্টিপাত বেশি, কোথাও তাপমাত্রা কম, কোথাও বৃষ্টিপাত বেশি হয়, কোথাও বৃষ্টিপাত কম হয়। কোনো অঞ্চলে তাপমাত্রা বেশি, আবার কোনো অঞ্চলে তাপমাত্রা কম, কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আবার কোথাও বৃষ্টিপাত হয় না বললেই চলে। এমন একটা অবস্থা বাংলাদেশের ভূপ্রকৃতি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগত অবস্থায় দেখতে পাওয়া যায়। এই জন্য আমরা বাংলাদেশের এই আঞ্চলিকতার উপরে ভিত্তি করে বাংলাদেশকে একটি জলবায়ু অঞ্চলে বিভক্ত করা হয়। হারুন আর রশিদের শ্রেণী বিভাগ 7টি জলবায়ু অঞ্চল। বিশেষ করে হারুন আর রশিদ উনি বাংলাদেশের জলবায়ু অঞ্চলকে 7টি অঞ্চলে বিভক্ত করেছেন। ওদিকে আবার সিরাজুল ইসলামের আর একটা শ্রেণী বিভাগ, সেটা আমি আজকে যাব না। দেখো 7টি এই জলবায়ু অঞ্চলগুলো তোমাকে টনটনে মানে তটস্থ করতে হবে। এগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তো বিবরণে কোনো প্রশ্নই আসে। অধিক বৃষ্টিবহুল সামুদ্রিক অঞ্চল, বিবরণ আমি পরে আসছি। 2 নম্বর হচ্ছে অধিক বৃষ্টিবহুল গ্রীষ্ম মেঘাচ্ছন্ন ঠান্ডা শীত অঞ্চল। এইটা ওই অধিক উষ্ণ বৃষ্টিপাত ও ঠান্ডা অঞ্চল। 4 নম্বর হচ্ছে উষ্ণ গ্রীষ্ম অঞ্চল। 5 নম্বর হচ্ছে চরম প্রবাহপন্ন গ্রীষ্ম কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। 6 নম্বর উচ্চ গ্রীষ্ম অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, স্বাভাবিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এই যে 7টি জলবায়ু অঞ্চলে আমরা বাংলাদেশকে বিভক্ত করলাম, এবং সেটা কার মত অনুসারে, হারুন আর রশিদের শ্রেণী বিভাগের জলবায়ু অঞ্চল হিসেবে আমরা 7টি অঞ্চলে জলবায়ু অঞ্চলে বাংলাদেশকে বিভক্ত করতে পারি। দেখো এইখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে বাংলাদেশের। এখানে যে অবস্থাটা দেখাইছে এটা কিন্তু একটা ভিন্ন সিস্টেমে। এখানে দেখো এ দেওয়া আছে সাউথ ইস্টার্ন জোন। এটা এ মানে এই অঞ্চলটা সাউথ ইস্টার্ন জোন, অর্থাৎ কি দক্ষিণ পশ্চিম অঞ্চল। নর্থ ইস্টার্ন জোন, বিটা হচ্ছে নর্থ ইস্টার্ন জোন। এইটা নর্থ ইস্টার্ন অর্থাৎ মানে কি উত্তর পশ্চিম পূর্ব অঞ্চল। তারপরে নর্থ পার্ট অফ দি নর্দার্ন রিজিয়ন, উত্তর অঞ্চলের উত্তর অংশ, সেটা এইটা এই অঞ্চলটা। তারপরে নর্থ ওয়েস্টার্ন জোন, উত্তর পূর্বাঞ্চল, ওয়েস্ট ইস্ট না উত্তর পশ্চিম অঞ্চল, এটা হচ্ছে ডি এই অঞ্চলটা। তারপরে হচ্ছে ইতে আছে ওয়েস্টার্ন জোন, এটা হচ্ছে পশ্চিম অঞ্চল এই অঞ্চলটা। এবং সাউথ সেন্ট্রাল জোন দক্ষিণ দক্ষিণ মধ্যবর্তী অঞ্চল, যেটাকে এটা হচ্ছে জি এই অঞ্চলটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কিন্তু মূলত এখানে 7টি অঞ্চল, হারুন আর রশিদ উনি যে শ্রেণী বিভাগটা করেছেন এখানে নামটা ভিন্ন, কিন্তু উনার শ্রেণী বিভাগের সঙ্গে এই চিত্রটা মিলে যায়। এই একটা অঞ্চল, 2, 3, 4, 5, 6, 7টা অঞ্চল। এই 7টা অঞ্চলের বিবরণ আমাদেরকে দিতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের জলবায়ু অঞ্চলকে পড়ানো শেষ হবে। এই দেখো অধিক বৃষ্টিবহুল সামুদ্রিক অঞ্চল। অধিক বৃষ্টিবহুল সামুদ্রিক অঞ্চল গঠিত যেমন হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, অর্থাৎ এই অঞ্চলটা। তাহলে আমি আগের ছবিটা যদি দেখে যাই, এখানে দেখো এখানে কি আছে, খাগড়াছড়ি, এটা রাঙ্গামাটি, এটা বান্দরবন, এইটা চিটাগাং, এইটা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা। এই অঞ্চলটা কিছুটা, এই অঞ্চলটা মিলে সাধারণত আমরা কি দেখি, যে এখানে যেটা পড়লাম যে বঙ্গোপসাগর পার্শ্ব জেলার সময় এই অঞ্চলগুলোতে অধিক বৃষ্টিবহুল সামুদ্রিক অঞ্চল। এই অঞ্চলটায় বিশেষ করে প্রচুর বৃষ্টিপাত হয়। তাপমাত্রা কত বৈশিষ্ট্য, তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বৃষ্টিপাতের পরিমাণ 254 সেন্টিমিটার। এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই অঞ্চলটা, মনে হয় আর বুঝতে অসুবিধা নাই। এটা হচ্ছে ধরো এই আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ যেটা আছে, ফেনী আছে, তারপরে আছে মোটামুটি এখানে যে অঞ্চলগুলো আছে এখানে আমি আগেই বললাম, এই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,
এখানেও কিছু আছে, ঝালকাঠি, বরিশাল, এই খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল সবগুলোতে এই অঞ্চলগুলো মানে এই জলবায়ুটা প্রভাব বিস্তার করে থাকে। তাপমাত্রা 13°C থেকে 32°C পর্যন্ত, বৃষ্টিপাতের পরিমাণ 254 সেন্টিমিটার। এরপরে তুমি দেখবো যদি এই ম্যাপটা বুঝতে পারো, বাংলাদেশের মানচিত্রটা বুঝতে পারো, এইটা আছে উত্তর অঞ্চল, এটা আছে পূর্ব অঞ্চল, এটা পশ্চিম অঞ্চল, আর এটা দক্ষিণ অঞ্চল, এই আছে বঙ্গোপসাগর, এই উপরে আছে হিমালয় পর্বত, এগুলো তো আমি আগেই বলেছি। তা যাই হোক, তাহলে আমি এই অঞ্চলটা করলাম। এবার আমি 2 নম্বর যেটা ক্লাইমেটিক রিজিয়ন, এটা এখানে আবার বাংলায় করেছে। যেমন হচ্ছে এইটা কি করছে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল, এইটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, এইটা হচ্ছে এই যে উত্তর অঞ্চলের উত্তর অংশ, এইটা হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল, এইটা হচ্ছে পশ্চিম অঞ্চল, বাংলা কথাটা বলছি, ইংরেজি কথাটা তো ওখানে আছে, দক্ষিণ পশ্চিম অঞ্চল, আর এইটা আছে দক্ষিণ, এই আছে দক্ষিণ মধ্য অঞ্চল। যাই হোক, আমি একই কথা লেখা। দ্বিতীয় 2 নম্বর যেটা অধিক বৃষ্টিবহুল গ্রীষ্ম মেঘাচ্ছন্ন ঠান্ডা শীত অঞ্চল, এখানে আমি চিত্র দিয়ে, চিত্রতে 2 নম্বর চিত্র দিয়েছি। এই অঞ্চলটা যে চিহ্নটা, এই অঞ্চলটা হচ্ছে এই যে অধিক বৃষ্টিবহুল গ্রীষ্ম এবং মেঘাচ্ছন্ন ঠান্ডা শীত অঞ্চল। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো এই অঞ্চলটাই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এটা আমি জলবায়ুর বৈশিষ্ট্যে উল্লেখ করেছি। কারণ এটা হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চল, ফেনী এই অঞ্চলটা, এখানে পাহাড় আছে, পাহাড়ের অবস্থান আছে, এখানে কিন্তু পাহাড়ের উত্তর পূর্ব অঞ্চলেও কিন্তু পাহাড়ের অবস্থান আছে। সেই জন্য যেমন যেসব স্থানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেসব স্থান এই অঞ্চলে প্রাধান্য পেয়েছে। এখানে বার্ষিক বৃষ্টির পরিমাণ অন্যান্য অঞ্চল থেকে বেশি হয়। যেমন হচ্ছে সেই এটা হচ্ছে নেত্রকোনা ময়মনসিংহ জেলার অংশ বিশেষ, এখানে আছে নেত্রকোনা ময়মনসিংহের অংশ বিশেষ, এবং সেই সাথে সিলেট, মৌলভীবাজার, সুনাম, এই যে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এটা অত্যন্ত সহজ। তাহলে সিলেট, তারপরে মৌলভীবাজার, সুনামগঞ্জ, আর এখানে ময়মনসিংহের কিছু অংশ পেলাম, আর নেত্রকোনা পেলাম এই অংশটা। তাহলে এই অঞ্চলটা আমি এখানে বৃষ্টিবহুল অঞ্চল, এখানে অধিক বৃষ্টিবহুল গ্রীষ্ম মেঘাচ্ছন্ন ঠান্ডা শীত অঞ্চল। এখানে কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। তাপমাত্রা 10 থেকে 32°C পর্যন্ত, বৃষ্টিপাতের পরিমাণ 762 সেন্টিমিটার। এই অঞ্চলটি আর্দ্র মেঘাচ্ছন্নতার দিন বেশি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এইখানে ওই একই চিত্র, এটা আমি আর থাকছি না, এটাও একই চিত্র। এইবার 3 নম্বর অঞ্চল যেটা অধিক উষ্ণ বৃষ্টিপাত এবং ঠান্ডা অঞ্চল। অধিক উষ্ণ বৃষ্টিপাত এবং ঠান্ডা অঞ্চল, তার মানেই ঠান্ডা অঞ্চল মানে অধিক উষ্ণ বৃষ্টিপাত মানে কোথায়? উত্তরবঙ্গ, একদম বাংলাদেশের হিমালয় পর্বতের কাছাকাছি যে অঞ্চলটা। এখানে কিন্তু তোমরা জানো যে জেলাগুলি, যা তুমি জানো স্থান সমূহ, যেমন এখানে যেগুলো জেলাগুলো আছে, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এই যে অঞ্চলটা একেবারে বাংলাদেশের উত্তরে, সর্বোত্তরে হিমালয় পর্বতের কাছাকাছি, সেই জন্য অধিক উষ্ণ বৃষ্টিপাত, এখানে গরম বেশি পড়ে, বৃষ্টিপাত হয়। ঠান্ডা অঞ্চল, শীতকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, শীত পড়ে। এই অঞ্চলের তাপমাত্রা 6 থেকে 32°C পর্যন্ত হয়। বৃষ্টিপাত 200 সেন্টিমিটার থেকে 305 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ এখানে শীতও বেশি, গরমও বেশি, বৃষ্টিপাতও বেশি। যাই হোক, এটা তাহলে আমরা 3টে অঞ্চল পেয়ে গেলাম, এই একটা অঞ্চল পেলাম, এই একটা অঞ্চল পেলাম, এই একটা অঞ্চল পেলাম, আর 4টা অঞ্চল আছে। এইগুলো কিন্তু তোমার ম্যাপ দেখেই বুঝতে হবে। তোমরা যদি ম্যাপটা স্টাডি না করো তাহলে কিন্তু কোনো লাভ নাই, এগুলো মনে থাকবে না। যাই হোক, এটাও আমি আর আসছি না, উত্তর অংশ এটা বলা হয়ে গেছে। বাংলাদেশে আমরা কিন্তু এখানে আরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে আমি বলেছিলাম কি, বাংলাদেশের যে বিভাগগুলো আহ মনে রাখার জন্য, যেমন খুবরা, ঢাসিম, খুলনা, তাহলে কয়টা বিভাগ? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা বিভাগ। সর্বশেষ যে বিভাগ সেটা হচ্ছে ময়মনসিংহ, ঠিক না? তাই যাই হোক, খুলনা, বরিশাল, তারপরে হচ্ছে রাজশাহী, রংপুর, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, সিম, সিলেট, ময়মনসিংহ। এই যে 8টা বিভাগ আমরা কিন্তু টনটনে আগে পড়াইছি, তোমাদের চিহ্নিত করা শিখেছি, এগুলো দেখলেই তো বোঝা যায়। এবার 4 নম্বর অঞ্চল উষ্ণ গ্রীষ্ম অঞ্চল। ডাইরেক্ট বলছে উষ্ণ গ্রীষ্ম অঞ্চল, স্থান সমূহ উষ্ণ গ্রীষ্ম অঞ্চল। এখানে দেখো 4 নম্বর, এই যে অঞ্চল দেখো, এত এই 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 মাঝখান দিয়ে এই অঞ্চলটা একেবারে পশ্চিম অঞ্চল না, এটা উষ্ণ গ্রীষ্ম অঞ্চল। এই অঞ্চলটাকে আমরা 4 নম্বরে কি বলছি? এটা কিন্তু ডি অঞ্চল, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন জোন।
নর্থ ওয়েস্টার্ন জোন অর্থাৎ উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল, এটা কিন্তু পশ্চিম অঞ্চল, এটাকে উত্তর পশ্চিম অঞ্চলে বলা হয়ে থাকে। যেমন এখানে স্থানসমূহ যেটা আসছে সেটা হচ্ছে দিনাজপুর, এই যে, তারপরে হচ্ছে গাইবান্ধা, জয়পুরহাট, জয়পুরহাট, বগুড়া, এই যে বগুড়া, তারপরে হচ্ছে পাবনা। যাই হোক, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অঞ্চলগুলো সেটা হচ্ছে উষ্ণ গ্রীষ্মকাল। সেই জেলাগুলো যা পড়ছে সেটা দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলের বিশেষ কিছু বৈশিষ্ট্য: অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, বার্ষিক বৃষ্টিপাত 140 সেন্টিমিটার থেকে 165 সেন্টিমিটার পর্যন্ত, এখান থেকে যা হয় তার চেয়ে কিছুটা কম। যেমন হচ্ছে মেয়ারের এনএসকিউ মান, নর্মাল সেচুয়েশন কোয়ান্টিটি বা সাধারণ সংযুতের পরিমাণ 300। তাহলে আমি এটা বুঝলাম, তাহলে আমরা 4টা অঞ্চল কিন্তু পেয়ে গেছি। এই একটা অঞ্চল পেয়েছি, এই একটা অঞ্চল পেয়েছি, এই একটা অঞ্চল পেয়েছি, এই একটা অঞ্চল, 4 নম্বর অঞ্চল যেটা হচ্ছে উষ্ণ গ্রীষ্ম অঞ্চল। এবার আমি 5 নম্বর চরম প্রবাহাপন্ন গ্রীষ্ম কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তার মানে আমি যখন বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, দেখো তাপমাত্রা সবচেয়ে কোথায় বেশি ছিল, তোমরা কিন্তু পেয়ে গেছো। ওইটা কিন্তু মানে কোথায় পেয়েছো? রাজশাহী অঞ্চল সবসময় বৃষ্টিপাত দেখি, বৃষ্টিপাত মানে কি বলা যায়, তাপমাত্রা বেশি পেয়েছে, তাহলে সেই অঞ্চলটা নিশ্চয় এই যে অঞ্চলটা, রাজশাহী বিভাগের এই অঞ্চলটা। এই অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা যেমন বেশি তেমনি বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এখানে তাপমাত্রা বেশি, বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এইখানে রাজশাহী বিভাগে যে জেলাগুলো আছে সেমন আছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা 5 নম্বর অঞ্চল। বৈশিষ্ট্য হচ্ছে যে এই অঞ্চলের তাপমাত্রা 35°C আর বৃষ্টিপাত 150 সেন্টিমিটার অপেক্ষা কম, এনএসকিউ মান 250। যাই হোক, তাহলে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5টা অঞ্চল পেয়ে গেলাম। আর আছে আমার 2টা অঞ্চল। 6 নম্বর যেটা উষ্ণ গ্রীষ্ম অধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, এইটা 6 নম্বর। এখানে দেখো আমরা এখানে লেখা আছে এফ। এফতে কি লেখা আছে এখানে? এফ তো আছে সাউথ ওয়েস্টার্ন জোন, সাউথ ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিম অঞ্চল। এটা একটু দক্ষিণে আসছে, আবার পশ্চিম বলে এটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চল। তাহলে আমরা কোথায় চলে আসছি? আমাদের অঞ্চল যশোরে চলে আসছি। এটা আছে যশোর, নড়াইল, এটা তো তোমরা জানোই আমাদের এই এলাকাগুলো। যশোর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনার কিছু অংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত, আমাদের অঞ্চল, আমাদের যশোরের এলাকা। বৈশিষ্ট্য: তাপমাত্রা 35°C, বৃষ্টিপাত 152 সেন্টিমিটার থেকে 180 সেন্টিমিটার। এইটা তো আর আলোচনার প্রশ্নই আসে না বেশি, যেহেতু আমরা যশোরে বসবাস করি, যশোরের ছাত্র শিক্ষা অধিকাংশ এখানে আছে। তাহলে উষ্ণ গ্রীষ্ম অধিক বৃষ্টিযুক্ত অঞ্চল আমরা যশোর অঞ্চল, বিশেষ করে বাংলাদেশের এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাসমূহ যশোর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনার কিছু অংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। আর বৈশিষ্ট্য: তাপমাত্রা 35°C, বৃষ্টিপাত 152 সেন্টিমিটার থেকে 180 সেন্টিমিটার পর্যন্ত। এইটুকু মনে রাখলে মোটামুটি হবে। তাহলে আমরা কিন্তু ক্লাসটা প্রায় শেষের দিকে চলে আসছি। এইবার আমি 7 নম্বরে চলে যাই। এখানে ওই একই কথাই লেখা আছে, আমাদের শুধু আরেকটা অঞ্চল বাকি আছে, এই অঞ্চলটা, সেটা আমি চলে যাব। স্বাভাবিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল 7 নম্বর যেটা, এটা জি তে লেখা আছে কি দেখো, সাউথ সেন্ট্রাল জোন, সাউথ সেন্ট্রাল জোন, দক্ষিণ মধ্য অঞ্চল। বিশেষ করে দক্ষিণের এই যে ঢাকা আছে, গাজীপুর আছে, এই এই অঞ্চলগুলো হাবি আসছে আমার এই দক্ষিণ মধ্য অঞ্চলের মধ্যে। যার হারুনা রশিদ সাহেব উনি কি বলছেন যে স্বাভাবিক বৃষ্টিপাত যে কোনো এই অঞ্চলগুলোকে বলেছেন স্বাভাবিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এই যে অঞ্চলের স্থানগুলোতে সাধারণত পরিমিত বৃষ্টিপাত হয়ে থাকে, পরিমাণ মতো, খুব বেশিও না কিছু কম। এখানে যে জেলাগুলো পড়ে, অনেকগুলো জেলা পড়ে: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, তবে তো ঢাকা, মুন্সিগঞ্জ, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চলগুলো। মোটামুটি ঢাকা জেলায় তো অনেকগুলো, ঢাকা বিভাগে অনেকগুলো জেলা, সেগুলো তো পড়ে, প্লাস আমাদের সাতক্ষীরা, খুলনার কিছু অংশ এখানে পড়ে। বৈশিষ্ট্য: এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 195 সেন্টিমিটার, এনএসকিউ মান 300 থেকে 350 এর মধ্যে। তাহলে কিন্তু আমরা কি করছি যে বাংলাদেশে কয়টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করলাম? দেখো, আমি আবারও বলি, বাংলাদেশকে আমরা
হারুন-আর রশিদের শ্রেণীবিভাগে ৭টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছি। এক আছে অধিক বৃষ্টিবহুল সামুদ্রিক অঞ্চল, যেটা পড়ালাম চট্টগ্রাম, ওইগুলোর কথা। অধিক বৃষ্টিবহুল গ্রীষ্ম মেগা সিলেট অঞ্চলটা। অধিক উষ্ণ বৃষ্টিপাতযুক্ত একেবারে উত্তরবঙ্গে পঞ্চগড় এই সমস্ত এলাকা, পাহাড় হিমালয় পর্বতের কাছে। উষ্ণ গ্রীষ্ম অঞ্চল, এটা সাধারণত আমরা কোথায় পেলাম? সাধারণত একটু উষ্ণ গ্রীষ্ম অঞ্চল। আর এইটা এইটা পেলাম চরমভাবাপন্ন গ্রীষ্ম রাজশাহী অঞ্চল, উষ্ণ গ্রীষ্ম অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এবার পেলাম স্বাভাবিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা ঢাকা জেলার অধিকাংশ জেলাগুলো পড়ে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে। এটা আগে যদি তুমি এই জিনিস ৭টা জিনিস মুখস্থ না করতে পারো, তাহলে জলবায়ু শ্রেণীবিভাগ লেখা সম্ভব না। জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করা সম্ভব না। যাই হোক, তোমাদের কিন্তু আমি অনেকগুলো জলবায়ু ডিটেলস পড়ালাম। এখান থেকে প্রশ্ন মাস্ট সবার জন্য পড়বে। এখানে আমি বলেছি যে সাধারণত নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, বাংলাদেশের জলবায়ু, এগুলোর বৈশিষ্ট্য অঞ্চল পড়িয়েছি। এবং আজকে যেটা পেলাম, বাংলাদেশের জলবায়ু অঞ্চলটাও আমি কিন্তু পড়িয়ে দিলাম। তাহলে কিন্তু আমার জলবায়ু অঞ্চলে আর কিছু বাকি থাকলো না, এবং জলবায়ু পরিবর্তনে কিছু বাকি আছে, সেটা আমি পরবর্তী ক্লাস নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।